আমি দীপালি। আমার বাবা আমাকে খুব তাড়াতাড়ি বিয়ে দিয়ে দেয় আমার শ্বশুরবাড়ি কলকাতাতেই। বিয়ের 1 বছরের মাথায় আমার একমাত্র মেয়ের জন্ম হয়। দেখতে দেখতে মেয়েও বড় হয়ে যায়। পড়াশোনা শেষ হতেই মেয়ে আমার চাকরি পেয়ে যায়। চাকরি পাওয়ার পর একটা সম্বন্ধ আসায় ওখানে মেয়ের বিয়ে দিই। জামাই ডাক্তার, মেয়েও শিক্ষকতা করে। আজ বিয়ের 3 মাস হলো। আমাদের দুই পরিবারের আত্মীয়তা বেশ জমে গেল। ইদানিং আমার কোমরের ব্যথাটা একটু বেড়ে উঠেছে। বন্ধুরা, তোমরাই বলো, এই বয়সে কি আর পুরো সবল থাকতে পারা যায়? জামাই ডাক্তার হওয়ার কারণে এই ব্যথা নিয়ে বেড়াতে গেলাম মেয়ের শ্বশুরবাড়ি। প্রথম দিনই জামাই কিছু ওষুধ দিয়েছে কোমরের ব্যথার জন্য। খুব তাড়াতাড়ি আমি ভালো হয়ে উঠলাম। এখানে আনন্দের দিন কাটছে আমার। আজ 5 দিন হয়ে গেল। দুপুরে বাড়িতে শুধু মেয়ের শাশুড়ি থাকে। মেয়ে স্কুলে, জামাই হাসপাতালে, আর বেয়াই দোকানে চলে যান। ফলে দুপুরটা ঘুমিয়ে ঘুমিয়ে কেটে যায় আমার। সন্ধ্যার পর যখন সবাই বাড়িতে আসে তখন থেকে সব আনন্দ ফুর্তি শুরু হয়। কিন্তু গতকাল থেকে আমার একটা অদ্ভুত অনুভব হচ্ছে। হঠাৎ করে আমার নিজের মাঝে অন্য বাসনা বেড়ে গেছে। হয়তোবা ওই ওষুধের প্রতিক্রিয়া। কিন্তু লজ্জার কারণে আর নিজের মেয়ের জামাইকে বলতে পারিনি। তাই সহ্য করেই আছি। সকালে ব্রেকফাস্ট সেরে সবাই বেরিয়ে গেছে। দুপুরে বেয়াই খেতে আসবে আবার। কিন্তু এদিকে তো আমার অসম্ভব জ্বালা। তাই তড়িঘড়ি আমি যে ঘরে থাকতাম সেই রুমে গিয়ে দরজাটা লাগিয়ে দিলাম। আমি আমার স্বামীকে কল করে সব খুলে বললাম। সিদ্ধান্ত হলো কাল চলে যাবে বাড়ি। এখন শুধু আজকের দিনটা কাটাতে হবে কোনোভাবে। আমার ইচ্ছা হচ্ছিল স্বামী যেন আদরের কথাবার্তা বলে, কিন্তু তা হলো না। স্বামী কাজে ছিল তখন। তাই অগত্যা নিজের হাতেই হাল ধরতে হলো সিচুয়েশনটার। আমার ফুল ও ফুলের বাগান ঘেমে উঠছিল এবং একটু আঙুলের ছোঁয়া লাগতেই এক অসাধারণ বাতাস বয়ে গেল আমার ফুলের বাগানে। বিয়ের আগে আমার এমন অনুভব হতো, আর তখন আমার হাত থামতে চাইতো না। আজও এমন হয়েছে আমার। বাগানের জঙ্গলের মাঝে ফোয়ারার মতো জল খসে যাচ্ছে। বন্ধুরা, তোমরা কেউ কি বিশ্বাস করবে কিনা জানি না, এই বয়সে আমি আজ নিজের হাতে জঙ্গলের জল ঝরাচ্ছি। কিন্তু এভাবেই কিছুতেই শান্ত হতে পারলাম না। যাই হোক, দুপুর হয়ে গেছে এবং বেয়াই এসেছেন একটু আগে। তাই এখন সবাই মিলে খাওয়া দাওয়া করব। এদিকে বাড়িতে খাবার সময় সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করা হয়। এটা আমার খুব ভালো লাগে। কিন্তু এদিকে আমি তো অন্য বড় বিপাকে আছি। সকাল থেকে কয়েকবার নিজে নিজে চেষ্টা করেও কিছুতেই আমার জ্বালা মিটছে না। তাই কোনো কিছুতেই আমার তেমন মজা আসছে না। যাই হোক, খাওয়া দাওয়া হয়ে গেল। বেয়াই আবার স্নান করতে চলে গেল। আমি আর বেআইন বাসনপত্র মাজতে এসেছি। আর বেয়াইও স্নান করে বেরিয়েছে গামছাটা পরে। রোদের আলোতে আমি গামছার আড়ালে বেয়াইয়ের খেলোয়াড়টা আবছা দেখতে পাচ্ছিলাম। আমি মনে মনে ভাবলাম, ইস, এখনই কি এমন কিছু দেখার সময় ছিল? আমার খেলার মাঠে জলে ভাসিয়ে যাচ্ছে, আমি সেটা ভালোই বুঝতে পারছি। কেননা বেয়াইয়ের খেলোয়াড় এই অবস্থায় যদি এমন হয়, তাহলে খেলার আগে যখন রেডি হবে তখন পুরো দানবের মতো লাগবে। ভাবতেই অবাক হইতেছি। এ কারণেই বেয়াইকে এতটা সুখে রেখেছেন এত বছর। বেয়াই স্নানের আগে কাপড়গুলো হাতে নিয়ে যাচ্ছেন। এ কি দেখলাম আমি? হাতে ওনার ছোট প্যান্টও আছে। উফ, ওটাতে ওনার জলের গন্ধ লেগে আছে নিশ্চয়ই। ওটা পেলে ভালো মজা পাওয়া যেত। আমি উঠানে দাঁড়িয়ে এইসব ভেবে যাচ্ছি। আমার চেতনাবোধ এলো বেআইনের ডাকে। বেআইন বলল, যান দিদি, ঘরে গিয়ে বিশ্রাম নিন, আমি বাকি কাজ করে যাচ্ছি। আমি বললাম, হ্যাঁ বেআইন, যাচ্ছি। বেআই বেরিয়ে এলো কাপড় পাল্টে এবং আমাকে বিদায় জানিয়ে বাড়ি থেকে বেরিয়ে গেল। এর মধ্যে কাজ শেষ হলে আমি আর বেআইন নিজেদের ঘরে যেতে লাগলাম। প্রথমে বেআইন ঢুকলেন, এরপরে আসছে বেআইয়ের ঘর। দরজাটা খোলা। আমি ঘরের ভিতরে তাকাতে দেখি খাটের উপর বেআইয়ের ময়লা কাপড় চোপড়। আমার মনে উত্তেজনার রাশ বয়ে গেল একটা। কিন্তু ও ঘরে না ঢুকে সোজা নিজের ঘরে গেলাম এবং প্রায় আধ ঘন্টা পর বেরিয়ে আসলাম। আগে গিয়ে লক্ষ্য করলাম যে বেআইন নাক ডেকে ঘুমোচ্ছে। তাই এবার সোজা বেআইয়ের ঘরে ঢুকে দরজাটা একটু লাগিয়ে দিলাম। নিজে নিজে কিছুই হচ্ছে না, তাই একটু বেআইকে কল্পনা করে যদি কিছুটা মেটানো যায়। বন্ধুরা, আমি জানি এটা একদম অনুচিত, কিন্তু এতে কারোর তো ক্ষতি হচ্ছে না, আর কেউ জানতেও পারবে না এই কথা। এখন আমার কাছে জরুরি হচ্ছে এই সময়টা পার করা। প্রথমে বেআইয়ের গেঞ্জি শার্টটা শুকলাম। ঘামে জর্জরিত গন্ধ পাওয়া যাচ্ছে। উফ, এই ঘামানো অবস্থায় আমাকে যদি জড়িয়ে ধরতো। যাই হোক, মেয়ের শ্বশুরকে কল্পনা নিয়ে নিজেই আবার শুরু করলাম। এদিকে বেআই যাবার সময় ফোনটা নিতে ভুলে গেছে। প্রথমে লাগবে না মনে হলেও এখন বাধ্য হয়ে নিতে এসেছেন। এটা আমি জানতাম না।
দরজার একটা পাট খুলেছেন শুধু। ভেতরে যা চলছিল তা দেখে সে পুরো হতভম্ব। চুপচাপ দাঁড়িয়ে লক্ষ্য করে চলছেন। ভালোই লাগছে দেখতে। এইসব দেখে নিজের খেলোয়াড় লাফালাফি শুরু করলো। তাই কোনো শব্দ না করে খেলোয়াড়কে হাতে নিয়ে উনিও নিজে শুরু করলেন। এদিকে আমার কোনো হুঁশ নেই। আর অন্যদিকে বাস্তবে বেয়াই দরজার পেছনে দাঁড়িয়ে একেবারে পাগল। বেআইয়ের দ্বারা এভাবে আর হচ্ছে না, তাই বেআই এগিয়ে এসে আমার পেছনে এসে বসলেন। আর সাথে সাথে আমি হকচকিয়ে উঠলাম। আমার মনে হচ্ছিল এটা স্বপ্ন না বাস্তব। আমার মাঠ তখন পুরো ফাঁকা। এই অবস্থায় আমি কি করব বুঝতে পারছি না। তারপরেও একটু একটু কাঁপানো স্বরে বললাম, বেআই আপনি? বেআই বলল, হ্যাঁ গো, ফোনটা নিতে ভুলে গেছিলাম, ওটা নিতে এসেছি। এখন তো মনে হচ্ছে আমার সৌভাগ্য ছিল ফোনটা ভুলে যাওয়া। কি বলবো কিছুই না পেয়ে বললাম, না না তেমন কিছু না। বেআই বলল, থেমে গেলেন কেন? এভাবে আর কল্পনায় না থেকে আসল খেলোয়াড় তোমার সামনে আছে, যদি কিছু ইচ্ছে থাকে তাহলে কাজে লাগাতে পারো। এতে আমি খুব লজ্জা পাচ্ছি দেখে বেআই নিজে এগিয়ে আসলেন। কাছে এসে আমাকে টেনে নিয়ে বললেন, বেআই দেখুন এবার বাস্তবে কেমন লাগে। আমি এবার মোহিত হয়ে উঠলাম। না চাইতেও বেআইকে এসব করা থামানোর ইচ্ছা হচ্ছিল না আমার। আমার মাঝে কি যেন শুরু হলো। তখন বেআই বলল, আপনি চিন্তা করবেন না, আমি আপনাকে শান্ত করার জন্য সাহায্য করছি। এবার বেআই তার খেলোয়াড়কে বাহির করে আমার সামনে বের করে আনলো। দারুণ দেখতে, লম্বা ও মোটা। আমি বেআইকে বললাম, আমি কি আপনার খেলোয়াড়ের একটু আদর সম্মান করব এখন? বেআই আমার কথা শেষ না হতেই বলল, অবশ্যই। তারপর আমি খেলোয়াড় বেশ আদর যত্ন করতে শুরু করলাম। বেআইয়ের মুখের দিকে তাকিয়ে দেখলাম আনন্দে তার মুখ টস টস করছে। এর ফলে খেলোয়াড় আরও শক্ত হয়ে গেল। এদিকে আমার মাঠে জলের বন্যা বয়ে যেতে থাকলো। বেআই দেখে বলল, জলে তো পুরো মাঠ ভিজে গেছে, এরকম ভেজা মাঠে ফুটবল খেলা বেশ জমে। আমি আপনার এই ভেজা মাঠে নেমে খেলতে চাই এখন। আমি তখন বললাম, চলে আসুন, আমার তর সইতেছে না। বেআই একটা বড় জাদুকর খেলোয়াড়। আমার ভালোই লাগছিল ব্যাপারটা। পাশের ঘরে বেয়ান ঘুমিয়ে আছে, কিন্তু এর তোয়াক্কা কেই বা করে। আমি নিজের আনন্দে বহিঃপ্রকাশ করছিলাম। এবার বেয়াই উপরের দিকে গেলেন আর বল দুটি ধরলেন। তারপর বল নিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করলেন। কিছুক্ষণ পর আমার মাঠের মাঝখান থেকে খেলা শুরু করলেন। ধীরে ধীরে খেলায় গতি বাড়তে থাকলো। আমার সামনের খেলোয়াড় চেয়ে এনার গতি বেশি, তাই যেন আমার মাঝে প্রতিনিয়ত ভূমিকম্প হচ্ছিল। তা দেখে উনি আরও বেশি মাতোয়ারা হয়ে উঠলেন আর বললেন, আজ আমার খুব গর্ব হচ্ছে। আমি বললাম, কেন? তখন বেয়াই বলল, সুন্দর একটা মাঠ পেলাম খেলার জন্য, এর আগে তেমন পাইনি। তারপর চলতে থাকলো খেলা। গোল দিয়ে ভাসিয়ে ফেললেন। খেলা শেষ হলে আমাকে ঘরে রেখেই বেরিয়ে গেলেন। আমি জানতাম বেআইন আরও পরে ঘুম থেকে উঠে, সেজন্য একটু বিশ্রাম নিয়ে তারপর নিজের ঘরে গেলাম। আমি শান্তিতে শান্ত হয়ে গেলাম। বন্ধুরা, আজ এখানেই শেষ করছি।